নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর আজকের মতামতের শীর্ষক এসআইআর 2025-এ নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় কেলেঙ্কারি। যে কোনো গণতান্ত্রিক কাঠামোর প্রধান স্তম্ভ হলো একটা স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ভোটার তালিকা। কিন্তু 2025 সালের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা রিভিশন বা এসআইআর এই প্রক্রিয়া ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটা নজিরবিহীন অভূতপূর্ব সংকট তৈরি করেছে। যে প্রক্রিয়াটার লক্ষ্য ছিল ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা, আপডেট করা, সেই প্রক্রিয়ার ভেতরে লুকিয়ে আছে একটা সাংঘাতিক নকশাগত ত্রুটি বা ডিজাইন ফল্ট। আর তার সঙ্গে মিশেছে চরম প্রশাসনিক অদূরদর্শিতা। আজ কোটি কোটি ভারতীয় নাগরিকের ভোটাধিকারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই বিষয়টার সঙ্গে একমাত্র ওই নোটবন্দির সঙ্গে তুলনা করা যায়। সেখানেও ছিল এক ধরনের একটা নীল নকশা, সেটা অন্য কাজ করেছে তা আমরা পরে বুঝতে পেরেছি, এবং এক ধরনের মূর্খামি, প্রশাসনিক মূর্খামি। এটা কেবল তাই নয়, এসআইআর একটা চূড়ান্ত বেআইনি কাজ করে চলেছে। বিশেষ করে অসম আর ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে ভোটার সংশোধনের পদ্ধতি আর তার ফলাফল যে আউটকাম চলে আসছে, বেরিয়ে আসছে, সেটার ফারাক দেখলে সেটা একটা ন্যাচারাল এক্সপেরিমেন্টের মতন কাজ করেছে। সেটা স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে একটা বিরাট গলদ লুকিয়ে রেখে দেওয়া আছে। সারা দেশ জুড়ে এই প্রক্রিয়ার ফলে যে বিরাট সংখ্যক মানুষ ভোটার তালিকা থেকে ছিটকে পড়ছেন তার পরিমাণ আঁতকে ওঠার মতন। কেবল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরালা, বিহারের মতন কয়েকটা রাজ্যে, হাফ অফ দ্য ইন্ডিয়া, প্রায় 6.5 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে, কিংবা আনম্যাপড, আনলিঙ্কড হয়ে যাচ্ছে, সংযোগবিহীন বিভাগে চলে যাচ্ছে। স্থানান্তরিত হওয়া, খুঁজে না পাওয়া, সামান্য নামের বানানে ভুলের মতো নগণ্য কারণে মানুষকে রাষ্ট্রীয় পরিচয় সংকটের মুখে দাঁড়াতে হয়েছে। অথচ অসমের ক্ষেত্রে এই ভয়াবহ ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে অসম কি ভারতবর্ষের বাইরে? কারণ সেখানে এসআইআর হয়নি। এসআইআর এর বদলে সেখানে একটা আলাদা, অনেক বেশি সাধারণ সরল পদ্ধতি নেওয়া হয়েছে। এই বৈষম্য গণহারে ভোটার বাতিলের এই মহাযজ্ঞ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় নির্বাচনী কেলেঙ্কারি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2025 সালের 25শে অক্টোবর সারা দেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে দ্রুত নগরায়ন হচ্ছে, উচ্চহারের মাইগ্রেশন হচ্ছে, প্রচুর মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন, এবং ভুয়ো বা জাল ভোটারদের সংখ্যা অনেক নাকি বেড়ে গেছে, সেগুলোকে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। কমিশন দাবি করেছিল যে আধার সংযোগ এবং আধুনিক এআই চালিত সফটওয়্যারের মাধ্যমে এক নিখুঁত ভোটার তালিকা তৈরি করা হবে। কিন্তু এই প্রক্রিয়ার শুরু থেকেই এই নীতি আর প্রয়োগ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এখন সেই প্রশ্নগুলো আরও বড় হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা কি? সেটা হচ্ছে একটা ডি নোভো পদ্ধতি, অর্থাৎ ভোটার তালিকাকে নতুন করে তৈরি করা, আপডেট করা নয়, একটা সংশোধন বা সংমার্জন করা নয়, এটা একটা নতুন করে তৈরি করা ভোটার। মানে ধরুন আমাদের দেশটা যদি অন্য কেউ দখল করে নেয়, তাহলে তারা তাদের মতন করে একটা ভোটার তালিকা তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে ডি নোভো। কিন্তু আমাদের এখানে আমাদের সংবিধান, আমরাই এই সরকারকে নির্বাচন করেছি, সেই সরকার এখন একটা ভোটার তালিকা তৈরি করছে। ভোটারকে তার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দায় বহন করতে হচ্ছে। সাধারণভাবে ভোটার তালিকা সংশোধনের সময় বুথ লেভেলের অফিসাররা তার আগের সংশোধিত তালিকা একটা নিয়ে গিয়ে মানুষের দরজায় দরজায় যান এবং গিয়ে দেখেন যে সেখানে নতুন কেউ অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য আছে কিনা, মানে কাউকে জুড়তে হবে কিনা, কেউ 18 পার করে গেছেন তাকে ভোটার লিস্টে যোগ দিতে হবে, কিংবা কেউ মারা গেছেন তাকে বাদ দিতে হবে, মরে গেলে বাদ দিতে হবে, নতুন ভোটারকে জুড়তে হবে, এই তো। আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে সেটাকে
বোঝা যাবে যে এটা চলে গেছে, স্থানান্তরিত, পার্মানেন্টলি অন্য কোথাও শিফটেড, সেটা লিখে দিতে হবে, তাকে বাদ দিতে হবে। কিন্তু এসআইআর এর 2025-এর ক্ষেত্রে নিয়ম করা হয়েছে যে প্রত্যেকটা ভোটারকে নতুন করে একটা এনুমারেশন ফর্ম ভরতে হবে। এর পাশাপাশি একটা কঠোর শর্ত আছে, যদি কোনো ভোটারের নাম 2002 সালের ভোটারের তালিকায় না থাকে বা তার বাবা মার নাম না থাকে, যদি লিঙ্ক করা না যায়, তাহলে ওই তাকে নতুন করে নাগরিকত্বের একগুচ্ছ প্রমাণপত্র জমা দিতে হবে। সে যে নাগরিক সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণের বোঝা সাধারণ মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর সেটাই আসলে এই কেলেঙ্কারির মূল উৎস। পশ্চিমবঙ্গ, বিহার এবং ত্রিপুরার মতো রাজ্য, যেখানে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষের সংখ্যা বেশি, সেখানে আধার এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও মানুষকে তাদের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে। আমি নাগরিক সেটা প্রমাণ করতে হচ্ছে। ভারতের মতো দেশ, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রান্তিক, অশিক্ষিত এবং যাদের নথিপত্র রাখার অভ্যেস নেই বা সামর্থ্যও নেই, সেখানে এই ধরনের একটা যান্ত্রিক কঠোর পদ্ধতি প্রয়োগ করা মানে হলো তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে সুপরিকল্পিতভাবে বাদ দেওয়া ছাড়া আর কিচ্ছু না। এর ফলে বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের তালিকা থেকে নাম বাদ পড়েছিল। শোরগোল হলো, দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠলো, ওটা 48 হয়ে গেল। কেন 65 হলো, কেন 48 হলো, কেউ জানি না আমরা। নির্বাচন কমিশন যখন সারা দেশে এসআইআর চালাচ্ছে, ঠিক একই সময় ভাবুন, একটা হচ্ছে নির্বাচন কমিশন, তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা এসআইআর করছে। একই সময় উত্তরপ্রদেশে রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, পঞ্চায়েত নির্বাচনের জন্য সমান্তরালভাবে একটা ভোটার তালিকা সংশোধন করছিল। একই রাজ্য, দুটো দল করছিল আলাদা আলাদা। দুটো প্রক্রিয়ার ফলাফল ছিল একটা অদ্ভুত তফাৎ। যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর এর রিপোর্টে উত্তরপ্রদেশের গ্রামীণ ভোটারের সংখ্যা দেখানো হয়েছে 12.6 কোটি, সেখানে রাজ্য নির্বাচন কমিশনের তালিকায় সেই সংখ্যাটা হচ্ছে 16.1 কোটি। বাকি 4 কোটি গেল কোথায়? মানে কেন্দ্রীয় কমিশনের তথাকথিত শুদ্ধিকরণ প্রক্রিয়ায় প্রায় 3.5 কোটি ভোটারের নাম বিলকুল গায়েব হয়ে গেছে। এই পার্থক্যের কারণ হলো পদ্ধতির ভিন্নতা, মানে আলাদা পদ্ধতিতে করা হচ্ছে। যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তা সাধারণ গণনা থেকে আলাদা। রাজ্য নির্বাচন কমিশন যখন পঞ্চায়েত নির্বাচনের তালিকা তৈরি করে, তখন তারা কোনো এনুমারেশন ফর্ম বা নাগরিকত্ব প্রমাণের কড়াকড়ি করেনি। তারা শুধু যাচাই করেছে যে সেই মানুষজন সেই এলাকায় বসবাস করেন কিনা, আছেন কিনা, তাদের লিস্টে নাম আছে কিনা, যদি তারা নতুন করে যোগ হয়েছে, যেরমভাবে করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এই যে 3.5 কোটি মানুষের অমিল, এটা কোনো সাধারণ বিচ্যুতি নয়। এটা প্রমাণ করে যে এসআইআর প্রক্রিয়ার নকশাটাই, তার ব্লু প্রিন্টটাই এমনভাবে করা হয়েছে যাতে ভোটারদের অন্তর্ভুক্ত করার বদলে বাদ দেওয়াটার প্রবণতা বেশি থাকবে। মানে এটা একটা ভোটার বাদ দেওয়ার কেলেঙ্কারি। একই সময় দেখুন, অসমের ক্ষেত্রেও একেবারে একটা আলাদা ছবি দেখা গেছে। অসমে এসআইআর প্রক্রিয়াটা পরিচালনা করা হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে যে অসমে আগে থেকে সুপ্রিম কোর্টের একটা তত্ত্বাবধানে এনআরসি প্রক্রিয়া চলেছে এবং সেখানে নাগরিকত্ব আইনের আলাদা কিছু ধারা আছে। ফলে অসমের স্পেশাল রিভিশন করা হয়েছিল, এসআর। এই এসআর পদ্ধতিতে কোনো এনুমারেশন ফর্ম ছিল না, নাগরিকত্বের কঠোর পরীক্ষা ছিল না। আসাম ভারতবর্ষের মধ্যে, সেখানে এসআইআর কেন হলো না, সেখানে কেন এরকম ব্যবস্থা হলো জানা নেই। কিন্তু বুথ লেভেল অফিসাররা তাদের হাতে থাকা তথ্যের ভিত্তি হয়ে বাড়ি বাড়ি গেছেন এবং সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের নাম তালিকায় রেখেছেন। ফলাফল কি? ফলাফল হচ্ছে অসমের 2.5 কোটি ভোটারের মধ্যে মাত্র 10.56 লক্ষ ভোটার, মানে 250 লক্ষ ভোটারের মধ্যে বাদ গেল কত? 10 লক্ষ ভোটার মানুষের নাম বাদ পড়েছে, যার অধিকাংশ হচ্ছে মৃত্যু, বাসস্থান পরিবর্তন। অর্থাৎ অসমে ভোটার বাদ পড়ার সংখ্যা, হার কত, পার্সেন্টেজ কত? 4%। আর সেখানে এসআইআর হওয়া রাজ্যগুলোতে এই হার কোথাও 15, কোথাও 20% ছাড়িয়ে গেছে। এসআইআর 2025-এর ফলে সারা ভারতে ভোটার বাদ পড়ার সংখ্যাটা একটা বিশাল ট্র্যাজেডি নয়, এটা একটা কেলেঙ্কারি চলছে। মোদী সাহেবের নির্দেশে করা হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের 12টা রাজ্যে 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে এই কেলেঙ্কারির চেহারা সবচেয়ে ভয়াবহ। উত্তরপ্রদেশের ড্রাফট ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে 2.89 কোটি মানুষের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, নেই একদম। এর মধ্যে লখনৌ, আনলিঙ্ক বলছি না, নেই। এর মধ্যে লখনৌ, গাজিয়াবাদ, প্রয়াগরাজের মতন বড় শহরগুলোতে ভোটার বাতিলের হার সবচেয়ে বেশি। কমিশন বলছে এরা সবাই শিফটেড, এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু প্রায় 3 কোটি মানুষ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে। এসব অসম্ভব ব্যাপার। পশ্চিমবঙ্গের পরিস্থিতিও সেরকমই। সেখানেও ড্রাফট তালিকায় প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে। এর মধ্যে 32 লক্ষ ভোটার আনম্যাপড।
আনলিঙ্ক বলে চিহ্নিত করা হয়েছে। এর মানে হলো কমিশনের তথাকথিত এআই চালিত সফটওয়্যার এই ভোটারদের পুরনো তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের মিল খুঁজে পাচ্ছে না। বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে এর প্রভাব পড়েছে, শহরে পড়েছে, যেখানে এবং প্রান্তিক মানুষেরা তাদের ওপরে সবচেয়ে বেশি পড়েছে। তাদের নাম তালিকায় নেই, তাদের নাগরিকত্ব নিয়ে শুনানি হবে, তখন তাদের মধ্যে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ুতে এই কেলেঙ্কারির বাইরে নয়। কেরালায় প্রায় 24 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, ছত্তিশগড়ে 27 লক্ষের বেশি নাম, মধ্যপ্রদেশে 42 লক্ষ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছোট্ট একটা জায়গা, সেখানেও 64,000 লোকের নাম বাদ গেছে। এই যে বিরাট সংখ্যক মানুষকে ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা কি সবাই সত্যি মারা গেছেন বা চলে গেছেন, নাকি তারা নির্বাচন কমিশনের একটা জটিল আমলাতান্ত্রিক এবং টেকনিক্যাল মারপ্যাচে পড়ে নিজেদের অধিকার হারাচ্ছেন? তার জবাবটা আসলে লুকিয়ে আছে প্রযুক্তির কারসাজির মধ্যে। ত্রুটিপূর্ণ একটা সফটওয়্যার অ্যালগরিদমের খেলার মধ্যে লুকিয়ে আছে। এসআইআর 2025-এর এই কেলেঙ্কারির সূত্রপাত এমন একটা সফটওয়্যার দিয়ে, যা ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করার কথা ছিল। অর্থাৎ এই লিস্টে ডুপ্লিকেট ভোটার কত আছে। এই সফটওয়্যারটা অত্যন্ত গোলমেলে, আর তা কমিশন নিজেই সুপ্রিম কোর্টে স্বীকারও করেছিল, জানিয়েছিল যে তাদের ডিডুপ্লিকেশন সফটওয়্যারটা ডিফেক্টিভ এবং একটা নির্ভুল ফলাফল দিতে পারছে না। কিন্তু অদ্ভুতভাবে সেই হলফনামা দেওয়ার মাত্র 8 দিন পরে কমিশন গোপনে সেই একই সফটওয়্যার আবার চালু করে দিল। কেন দিল? কারা জুগিয়েছে এই সমস্ত সফটওয়্যার? কোন নেতার ছেলে বৌমার কোম্পানি এটা? এই গোলমেলে প্রযুক্তির সবচেয়ে বড় শিকার হলো সেই সব ভোটার যাদের ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি ডিএসি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি মানে ধরুন একটা রূপকুমার সিং আছে আর একটা রূপকুমার সিং আছে, অমনি একজনকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আরে দুটো নাম এক হতে পারে না। অন্য কোনো নামের সঙ্গে সামান্য মিলে যায়, বাবার নামের সঙ্গে মিলে যাচ্ছে বা বানানে ভুল থাকছে, সঙ্গে সঙ্গে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাকে ফ্ল্যাগ করে দিচ্ছে। বুথ লেভেলের অফিসারদের উপরে চাপ দেওয়া হচ্ছে, এই ফ্ল্যাগগুলোকে সমাধান করুন, না হলে এগুলোকে বাদ দিয়ে দিন। অনেক ক্ষেত্রে অফিসাররা দেখছেন একই নামের আলাদা আলাদা ভোটার আছে, কিন্তু ওপরতলার নির্দেশ আর সফটওয়্যারের চাপে পড়ে তারা গণহারে নাম কেটে দিচ্ছেন। কমিশন এই পুরো প্রক্রিয়াটাকে চাপে পড়ে বিজ্ঞানের নামে চালালে বাস্তবে এটা একটা প্রহসন এবং এটা একটা কেলেঙ্কারি। আনম্যাপড ক্যাটাগরি বা সংযোগহীন ভোটারদের সমস্যাটা সম্পূর্ণ প্রযুক্তিগত জটিলতা, আর সেই প্রযুক্তি এসেছে বহু টাকার বিনিময়ে, বহু কোটি টাকার বিনিময়ে, আর সেখানেই গোলমালটা আছে। অনেক ক্ষেত্রে ভোটারদের তথ্য 2002 সালের পুরনো সার্ভারের ডেটার সঙ্গে লিঙ্ক করা যাচ্ছে না। এর জন্য ভোটার দায়ী নন, দায়ী হলো নির্বাচন কমিশনের পুরনো এবং ত্রুটিপূর্ণ ডেটাবেস বা ম্যাচিং বা লিঙ্কিং টেকনোলজি। সাজা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের বলা হচ্ছে বিডিও অফিসে গিয়ে প্রমাণ দিতে, অথচ অনেকের কাছে পুরনো ভোটার লিস্টের কপি নেই। এই ডিজিটাল যুগে মানুষকে 20 শতাব্দীর পুরনো কাগজ দেখানোর জন্য বাধ্য করা, এটা একটা ঠাট্টা ছাড়া আর তো কিছু হতে পারে না। আসলে এর শেকড় লুকিয়ে রয়েছে 2024-এর ভোট প্যাটার্নের ওপরে, বা বলা ভালো 2014 থেকে যে ভোট প্যাটার্ন আমরা দেখছি তার উপরে। সিএসডিএস এর যে সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে একেবারে দরিদ্রতম শ্রেণীর 70% ভোট পাচ্ছে কংগ্রেস বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলো। এই ভোটকে র্যান্ডম পদ্ধতিতে বাদ দিতে পারলে, যদি 100টা ভোট বাদ দেওয়া হয়, তাহলে 30টা ভোট বিজেপির বাদ যাবে ঠিক, কিন্তু 70টা ভোট বাদ যাবে বিরোধীদের। বিজেপির 300 পারের স্বপ্ন পূরণ সেইভাবেই সম্ভব। তারা সেই খেলাতে নেমেছেন। বেশ কিছু গোলমেলে প্রযুক্তি দিয়ে এমন একটা এসআইআর চালানো হচ্ছে যাতে সবচেয়ে বেশি বাজ পড়ছে ওই প্রান্তিক মানুষজন, আর সেটাই বিজেপিকে আগামী নির্বাচনগুলোতে খানিকটা এগিয়ে রাখবে বলে বিজেপির ধারণা। এটা যে বাদ দেবার এক পদ্ধতি, তা তো এখন পরিষ্কার। উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনের নিজেদের পঞ্চায়েত ভোটে বাদ পড়ছে 3% ভোটার, আর এসআইআরে বাদ পড়ছে 18% ভোটার। অসমে সামারি ডিভিশনে বাদ পড়ছে মাত্র 4% ভোটার। সারা দেশে উত্তরপ্রদেশেই 18%, তামিলনাড়ুতে 16.2%, গুজরাটে 14%, ছত্তিশগড়ে 12.9%, কেরালাতে 8.7%, বিহারে 7.9%, আমাদের এই বাংলাতে 7.6%, রাজস্থানে 7.5%, মধ্যপ্রদেশে 7.2% বাদ পড়ছে। কেন? তার মানে হলো এই এসআইআর আদতে নাম কাটার জন্য হয়েছে, যা শেষমেশ বিজেপিকে খানিকটা এগিয়ে দেবে। কিন্তু এই বেলুনটা আর কিছুদিনের মধ্যে ফুটো হবেই। দুটো কারণে হবে। এক, অর্ধেক ভারতে যদি 6.5 কোটি ভোটার বাদ পড়ে, তাহলে গোটা দেশে তার সংখ্যা কম বেশি 13-14 কোটি ভোটার হবে, মানে ভোটারদের 10%। এবারে পপুলেশন ধরলে খুব সাধারণভাবেই সেটা 11-12% হবে। সেই মানুষজন গেল কোথায়? তাদের ভোট কোথায় পড়েছিল? সেসব প্রশ্ন তো উঠবেই। 2, এর মধ্যেই শুরু হয়ে যাবে জনগণনা। সেখানে কেবল মাথা গোনা হবে, আর তা নিশ্চিতভাবে এই বিরাট ডিলিশনের দিকে যাবে না।
অর্থাৎ দেশের জনগণনার পরে দেখা যাবে দেশের মোট জনসংখ্যার কম বেশি হয়তো 155-160 কোটি হবে, সেই ভোটার সংখ্যার তার অনুপাতে ভোটার সংখ্যার জনসংখ্যার হিসেবকে কিছুতেই মেলানো যাবে না, মেলাতে পারবে না মোদী সরকার। তখন এই কেলেঙ্কারিকে কেউ চাপা দিতে পারবে না। ভবিষ্যৎ পৃথিবী, ভবিষ্যৎ ভারতের নাগরিক মোদী সাহের নেতৃত্বে বিজেপির এই এসআইআরকে 2025-এর সব থেকে বড় কেলেঙ্কারি হিসেবেই মনে রাখবে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।